অ্যাকচুয়ালি আমি যুক্তরাষ্ট্রের নামলে আমার মনে হয় যে আমার সেকেন্ড হোম। অ্যাকচুয়ালি আই ফিল লাইক দ্যাট। সেই সময় আমাদের সরকার এবং আমাদের বিরোধী দল কেন যুক্তরাষ্ট্রের প্রতি এই ধরনের পক্ষপাতিত্ব জানাচ্ছেন আমি এটা বুঝতে পারি না। আমার কাছে মনে হয় যে এটা এত সোজা না বিষয়টা। তাহলে বাংলাদেশকে তারা কিভাবে দেখে? বাণিজ্য চুক্তি তো আমরা সেইভাবে লাভজনক কোনো অবস্থায় যাইনি, আমাদের গার্মেন্টস রপ্তানি কমতে শুরু করেছে, আবার অন্যদিকে আমরা বেশি দামে গম কিনতে শুরু করেছি, আবার এইখানে আমরা 4th of July পালন করতে শুরু করেছি। আপনার কি মনে হয় যে ভবিষ্যতে কি আমরা এই ত্রিভুজ যে রাজনীতির কথা বলছিলাম বা পররাষ্ট্রনীতির কথা বলছিলাম শেষ পর্যন্ত এটি কি একটি সমকোণে পরিণত হবে, মানে ত্রিভুজ আর থাকবে না, আমরা একদিকেই ধাবিত হব? না, আপনি যেভাবে কথাগুলো বললেন যুক্তরাষ্ট্রের আসলে এই চিত্রটা খুবই আমার কাছে মর্মান্তিক। আমি মনে করি যে আমার ছাত্র জীবনের একটা অংশ কেটেছে যুক্তরাষ্ট্রের মানুষের প্রতি আমার বিশাল ভালোবাসা আছে। অ্যাকচুয়ালি আমি যুক্তরাষ্ট্রের নামলে আমার মনে হয় যে আমার সেকেন্ড হোম। অ্যাকচুয়ালি আই ফিল লাইক দ্যাট। কিন্তু তার মানে এই না যে যুক্তরাষ্ট্রের কাছে আপনি আপনার আত্মসম্মান বিক্রি করে দিবেন। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের বিরোধী দলীয় নেতাও যদি ওখানে বলে থাকেন, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের যে ইতিহাস, যেমন ধরেন একটা উদাহরণ দিই, হেনরি কিসিঞ্জারের বোধহয় এটা কথা যে তার অ্যালাইদের অবস্থা কিন্তু আরও খারাপ হয়, তার মিত্রদের অবস্থা আরও খারাপ হয়, তার সাথে যারা বন্ধুত্ব করে তাদের অবস্থা আরও খারাপ হয়। সো ঠিক সেইভাবে আপনি দেখেন ইউরোপের সাথে আমেরিকার কি ব্যবহার হচ্ছে, আমেরিকা আপনার কানাডার সাথে কি ব্যবহার করেছে, আমেরিকা জাপান চায়নার সাথে কি ব্যবহার করে, সেই তুলনায় বাংলাদেশ তো কন্যসী। সুতরাং বাংলাদেশের যেটা আমি মনে করি যে বাংলাদেশ এমনিতেও আমরা কিন্তু আমেরিকার থেকে অনেক দূরে। আমেরিকার আপনার যে 2025 স্ট্র্যাটেজি, ন্যাশনাল ডিফেন্স স্ট্র্যাটেজি, সেখানে বলা আছে যে তারা কিন্তু এশিয়ার থেকে ইন এ ওয়ে তারা কিন্তু ওয়েস্টার্ন হেমিসফিয়ারে নিজেদেরকে সীমাবদ্ধ রাখবে, অর্থাৎ তারা কিন্তু আস্তে আস্তে কিন্তু এশিয়া প্যাসিফিক থেকে সরে যাচ্ছে। এই যে কয়েকদিন আগে আপনার ডোনাল্ড ট্রাম্প বেজিংয়ে গেল, ডোনাল্ড ট্রাম্প বেজিং থেকে আসার পথে যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি কি তাইওয়ানে যদি অ্যাটাক হয় তুমি কি তাইওয়ানকে বাঁচানোর জন্য আসবা কি না, তখন সে বলল ৯,৫০০ মাইল দূরে আসবো, অর্থাৎ সে আসবে কি না সে ব্যাপারে অনেক সংশয় আছে। সুতরাং যখন যুক্তরাষ্ট্রের অবস্থা অপেক্ষাকৃতভাবে অনেক দুর্বল হয়ে যাচ্ছে, সেই সময় আমাদের সরকার এবং আমাদের বিরোধী দল কেন যুক্তরাষ্ট্রের প্রতি এই ধরনের পক্ষপাতিত্ব জানাচ্ছেন আমি এটা বুঝতে পারি না। আমার কাছে মনে হয় যে এটা করার দরকার নাই, এবং আমার কাছে মনে হয় যে এইটা আরেকটা কথা আপনাকে এখানে একটু বলি, এটা আমি কিন্তু বলবো যে আপনি জানেন কি, আপনি নিশ্চয়ই জানেন ন্যাশনাল ডিফেন্স অ্যাপ্রোপ্রিয়েশন বোধহয় এটা, হ্যাঁ, NDAA বলে ওরা, ন্যাশনাল ডিফেন্স অ্যাপ্রোপ্রিয়েশন যেটা হয়, সেখানকার দুটো আপনার ক্লজে বলা হয়েছে যে ইসরায়েলের আপনার ইন্টেলিজেন্স এবং ইসরায়েলের আর্মি তারা কিন্তু আমেরিকান আর্মি এবং আমেরিকান ইন্টেলিজেন্সের সাথে মার্জ করবে, অর্থাৎ একত্রীভূত হবে। তো তাহলে বাংলাদেশের সাথে বাংলাদেশকে আসলে সেই যুক্তরাষ্ট্রের সাথেই সম্পূর্ণ সম্পর্ক করছে যেই যুক্তরাষ্ট্র আসলে ইসরায়েলের কথা মতো চলে। তা এই ব্যাপারে আমি মনে করি যে আমাদের সরকারগুলো এবং সরকার এবং বিরোধী দল কি সেটা নিয়ে ভাবে কি না, আমার সেটাও প্রশ্ন আছে। সুতরাং সেসব দিক থেকে চিন্তা করে আমি মনে করি যে বাংলাদেশের এই জটিলতাগুলো বোঝা উচিত ছিল। জটিলতাগুলো বুঝে এক ধরনের ক্যালিব্রেটেড যদি ফরেন পলিসি হইতো তাতে কোনো আপত্তি নেই। আপনি একজন সাবেক রাষ্ট্রদূত, আপনি পেশাদার কূটনীতিবিদ ছিলেন, আপনার কি মনে হয় বাংলাদেশ এত বছরও এই জটিলতাগুলি বুঝতে পারে না কেন? পররাষ্ট্র মন্ত্রণালয়ে তো আপনার মতো যারা মেধাবী কূটনীতিবিদ তাদের অভাব নাই, আমাদের যিনি পররাষ্ট্রমন্ত্রী তিনিও যথেষ্ট মেধাবী কূটনীতিবিদ বলে সবাই মনে করে থাকেন, তাহলে বাংলাদেশ এটা বুঝতে পারে না? বাংলাদেশের আমার সরি, কিন্তু আমার যেটা এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব এবং বাংলাদেশের কূটনৈতিক কিন্তু দুটো ভিন্ন জিনিস। বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব সবসময় হয় ভারত, না হলে পাকিস্তান, না হলে যুক্তরাষ্ট্র, না হলে একটা কোনো ফরেন কান্ট্রির কিন্তু তাদেরকে সাবসার্ভিয়েন্স হইতে হবে। এবং আমাদের দেশের আমার যেটা এক্সপিরিয়েন্স যে আমাদের দেশের যারা লিডারশিপ থাকে
তারা কখনো নিজেদের জনগণের উপরে নির্ভর করে না, নিজেদের জনগণকে কখনোই মনে করে না যে দিস ইজ দ্য সলিউশন টু দ্য প্রবলেমস। তারা মনে করে বিদেশিরাই তাদের প্রবলেমের সলিউশন। এই জন্যই আমাদের কিন্তু এক ধরনের সবসময় কিন্তু আমরা এক ধরনের ওবিসিয়েন্স অ্যান্ড অ্যাকুইসেন্সের মধ্যে দিয়ে যাই। বিশ্ব পরাশক্তির যে শক্তির ভারসাম্য, সেখানে একটা পরিবর্তন আসতে যাচ্ছে বলে অধ্যাপক তানজিম বললেন। আপনি এই বিষয়টা কতটুকু একমত? অবশ্যই একমত। আসলে আপনি একটু আগে বলছিলেন না যে আমাদের ভারসাম্য করতে চাচ্ছি, আমরা মনে করছি তিনটা পরাশক্তির সাথে আমরা খুব ভালো সম্পর্ক করতে পারবো। ভারত এখনো আন্তর্জাতিক না, আঞ্চলিক পরাশক্তি। আঞ্চলিক পরাশক্তি বা তিনটা শক্তির সাথে। তবে পরমাণু শক্তির দিক থেকে চিন্তা করলে তারা অবশ্যই বৃহৎ শক্তিশালী দেশ। আমার কাছে মনে হয় যে এটা এত সোজা না বিষয়টা। তিনটা আমি দেখলাম যে আমাদের এখানে কিছু কথাও হচ্ছে এটা যে ভারসাম্য, আসলে তিনটা পাওয়ারের মধ্যে ভারসাম্য করা এত সহজ বিষয় নয়। এখানে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে অবশ্যই ইউএসএ হচ্ছে ডিক্লাইনিং পাওয়ার ধরা হয়, চায়নাকে ধরা হচ্ছে রাইজিং পাওয়ার। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের চিন্তা করতে হবে আমাদের স্বার্থের বিষয়টা, আমাদের স্বার্থ কোথায় সবচাইতে ভালোভাবে রক্ষা হবে। আপনার মনে আছে যে মার্কো রুবিও, সেক্রেটারি অফ স্টেট, গত বছর বোধহয় একটা বক্তৃতায় সে বলছিল যে যুক্তরাষ্ট্র মনে করেছিল চায়নাকে যখন লিবারালাইজ করেন যে চায়না কম মূল্য সংযোজনের জিনিসপত্র বানাবে, অর্থাৎ ওনারা সবসময় হাই মূল্য মানে উচ্চ মূল্যের সংযোজনের জিনিস বানাবেন এবং তৃতীয় বিশ্বের এরা নিচু ইয়ে থাকবে এবং এইভাবেই এটা চলতে থাকবে। মানে চায়না বানাবে লুসনি আর ইউএসএ বানাবে হচ্ছে গ্যাস ওভেন। এক্স্যাক্টলি, কিন্তু পুরোটা ঘুরে গিয়েছে। এখন আমার কথা হচ্ছে যে তারা যখন চীনকেই এইভাবে দেখে, তাহলে বাংলাদেশকে তারা কিভাবে দেখে, যে বাংলাদেশ কি করবে, বাংলাদেশের মধ্যে থেকে তারা কি আশা করে। আসলে বাংলাদেশ হচ্ছে গিয়ে তাদের কাছে একটা অতি অকার্যকর রাষ্ট্র বলে আমি আমাদের দেশ সম্পর্কে, আমি যেহেতু আমাদের সাথে মধ্যে কথা বলছি, আমার ৩.৫ বছরের যে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা, আমি মনে করেছি যে আমাদের দেশকে কিন্তু আমাদের দেশের রাজনৈতিক নেতৃত্ব খুব একটা আন্তর্জাতিক সম্মান পায় না, কারণ আমরা কার্যকর রাষ্ট্র হিসেবে পরিচিত নই। আমাদের এই কার্য আমি মনে করি যে সেই হিসাবে আমাদের আমেরিকার সাথে একটা প্রবলেম আছে, ভারতের সাথে আমাদের ঐতিহাসিকভাবে অনেকগুলো বিষয়ে প্রবলেম আছে। সেদিক দিয়ে আমি মনে করি যে চীনের সাথে আপনার যে আমাদের যে সম্পর্কটা, এটা তৃতীয় বিশ্বের রাষ্ট্রের জন্য এবং বাংলাদেশের জন্য অপেক্ষাকৃত বেটার, হ্যাঁ, অপেক্ষাকৃত ভালো। সুতরাং এটা যে পুরোপুরি ভারসাম্যমূলক হবে তা না, আপনি হয়তো এক এক সময় এক এক দিকে একটু ঝুঁকে যাবেন, আবার এক এক দিকে আপনি এটাকে আবার একটু ব্যালেন্স করবেন, রিব্যালেন্স করবেন। সো আমি মনে করি যে চীনের সাথে আমাদের যতটুকু ক্লোজ রিলেশনশিপ হওয়া উচিত ছিল সেটা কিন্তু হয় নাই। 2016 সালে যখন শি জিনপিং বাংলাদেশে আসেন, তখন $26 বিলিয়ন উনি বলেছিলেন যে 27 বিলিয়ন ডলার দিবেন। তারপরে দেখা গেল যে 20 থেকে 20 ছিল এদিকে 20, কিন্তু পরে দেখা গেল এতদিনে এসছে $4 বিলিয়ন মাত্র। 7.8 অর্ধেক আসে না, অর্ধেক কম এসেছে। তার মানে হচ্ছে গিয়ে যে এবং যে আমাদের যে কাজগুলো করতে পারার কথা সেই কাজগুলো আমরা করি নাই। হ্যাঁ, আমাদের সবসময় পাইপলাইনে কিন্তু আমাদের অনেক টাকা পড়ে থাকে, কারণ আমাদের যে কাজগুলো করার কথা আমরা সেগুলো করি না। তো আমার কথা হচ্ছে যে আমরা যদি আমাদের কাজগুলো না করি, তাহলে যেই রাষ্ট্রের সাথেই আপনি সম্পর্ক করেন আসলে সম্পর্ক খুব একটা শক্তিশালী হবে না। সো আমি মনে করি যে আমাদের মেইন প্রবলেম হচ্ছে আমাদের আভ্যন্তরীণ সক্ষমতা, এবং আভ্যন্তরীণ সক্ষমতা যদি না থাকে এবং থাকলে আমি মনে করি চীনের সাথে অপেক্ষাকৃত আমাদের এখন একটু ক্লোজার রিলেশনশিপ রাখা উচিত। তার মানে এই না যে ভারতের সাথে, এখানে আমি একটা কথা বলে রেখি, ভারতের সাথে অথবা যুক্তরাষ্ট্র তো বাদই দিচ্ছি, যুক্তরাষ্ট্র তো আমরা মানে বেশি ওবিসিয়েন্স দেখাচ্ছি, অ্যাকুইসেন্স দেখাচ্ছি, কিন্তু ভারতের সাথে আমি মনে করি আমাদের একটা ডেকোরাম মেনটেন করা উচিত, আমাদের একটা প্রোটোকল মেনটেন করা উচিত, আমাদের একটা সুসম্পর্কের একটা ইচ্ছা দেখানো উচিত, কিন্তু আমাদের দর কষাকষিও করা উচিত। দুটোই থাকতে হবে। কিন্তু আমি মনে করি না যে কাউকে ইগনোর করার অবস্থা বাংলাদেশের আছে বলে আমি মনে করি না।